বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা বিবিএ অনার্স প্রথম বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছ, তোমাদের জন্য আমার আজকের এই ক্লাস দ্বিতীয় পর্ব। অর্থাৎ তোমরা জানো আমরা তোমাদের জন্য অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় একাধিক অঙ্ক এসে থাকে। সো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা দূরে এবং কাছে থেকে যারা আমার আজকের এই ক্লাস উপভোগ করছো, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোন বিষয় নিয়ে ক্লাস করব তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো যে কোন অধ্যায়টি বিবিএ অনার্স প্রথম বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এবং বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে একসাথে রয়েছে। সেটি হচ্ছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের উদ্দেশ্যে বিবিএ অনার্স প্রথম বর্ষের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ, পাশাপাশি বিবিএস পাস কোর্সেরও দ্বিতীয় বর্ষে একই সিলেবাসে এটি রয়েছে। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংয়ের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে এই অধ্যায়টি রয়েছে। সেই অধ্যায়টি কি আমরা জানবো এর আগে আমরা কয়েকটি স্লাইড দেখে নিচ্ছি। যেখানে দেখা যাচ্ছে দুইজন ব্যক্তি হাত মিলাচ্ছেন, অর্থাৎ পারস্পরিক অংশীদারিত্বের, বন্ধুত্বের একটি বহিঃপ্রকাশ, পারস্পরিক একটা দায়িত্ববোধ, ঐক্যবদ্ধতার একটি প্রকাশ দেখা যাচ্ছে এই স্লাইডে। পরবর্তী স্লাইডে দেখো, এখানে অনেক সময় দ্বিপক্ষীয় চুক্তি যেভাবে হয়, যে দুইটি পক্ষ বা দুই পক্ষ একসাথে একত্রিত হয়ে যখন চুক্তিটি স্বাক্ষর করে, তখন এটি মূলত আমাদের অংশীদারিত্বের একটি বহিঃপ্রকাশ হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, সো আমাদের আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপের দ্বিতীয় পর্ব। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা প্রথম পর্বে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপের কিছু ফর্মুলা নিয়ে, কিছু কৌশল নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি অঙ্কে যাব, এবং আজকে আমাদের দ্বিতীয় পর্বটা মূলত অ্যাডমিশন নিয়ে। আমরা তোমাদেরকে বলেছি, আগের ক্লাসে বলেছি অ্যাডমিশন নিয়ে 3টি ক্লাস থাকবে, আর রিটায়ারমেন্ট নিয়ে 2টি ক্লাস, মোট 5টি ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের কাছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ পুরো অধ্যায়টি ক্লিয়ার করার চেষ্টা করব। সো আজকে আমার এই ক্লাসটি তোমরা খুবই মনোযোগের সাথে খেয়াল করো। আশা করি আমি যে নিয়মগুলো, যে কৌশলগুলো আলোচনা করেছি, প্রত্যেকটা কৌশল এবং প্রত্যেকটা নিয়ম আবার আমরা অঙ্কের ভিতরে আলোচনা করব, এবং সেই নিয়মগুলোকে আমরা মেসিং করে আমরা অঙ্ক করব। এতে আমাদের নিয়মটা ঠিকভাবে মাথায় আসবে এবং তোমরা অঙ্ক করতে সক্ষম হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়গুলো লার্নিং আউটকামস হিসেবে রেখেছি, আশা করি আমার এই ক্লাস শেষে তোমরা এই বিষয়গুলো, নিম্নের বিষয়গুলো জানতে সক্ষম হবে। অংশীদারি বা পার্টনারশিপের কাঠামোর পরিবর্তনের কারণসমূহ বলতে পারবে, কি কি কারণে পার্টনারশিপের অংশীদারের কাঠামোর পরিবর্তন হয়ে থাকে, পরিবর্তনটা কি কারণে হয় সে বিষয়টি তুমি জানতে পারবে। নতুন অংশীদারের আগমন সংক্রান্ত হিসাবে সমস্যা সম্পর্কে তুমি যে সমস্যার সমাধান করতে পারবে। মোট আমি এখানে 2টি লিখেছি, যেহেতু আমাদেরকে অঙ্ক করতে হবে। মূলত আমরা বেশি থিওরিক্যাল রাখলে ক্লাসটি অনেক লম্বা হয়ে যায় এবং অঙ্কের গুরুত্ব অনেক সময় থাকে না। তোমাদের সে ধৈর্য ধরে দীর্ঘক্ষণ অঙ্কের দিকে মনোযোগ দিয়ে তোমরা রাখতে পারো না। এই জন্য আমরা মাত্র 2টি শিক্ষণ ফল রেখেছি। প্রথমত, কাঠামোর পরিবর্তন, কি কারণে পরিবর্তন হয় সেটি জানতে পারবে এবং অঙ্ক করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জানবো অংশীদারি কারবারের কাঠামোর পরিবর্তনের কারণসমূহ। 1 নম্বর কারণ হচ্ছে নতুন অংশীদার গ্রহণ, অর্থাৎ যখন পুরাতন অংশীদারের সাথে নতুন কোনো অংশীদার আগমন করে, নতুন কোনো অংশীদার গ্রহণ করা হয়, তখন নতুন অংশীদারের গ্রহণের কারণে কাঠামোর একটি পরিবর্তন হয়, মূলধন ও দায়ের পরিবর্তন হয়। তারপরে দেখো অংশীদারের অবসর গ্রহণ, যদি যারা বর্তমানে অংশীদার আছেন এদের ভিতরে যদি কেউ অবসর গ্রহণ করেন, তাহলে ওনার প্রয়োজনীয় প্রাপ্য পরিশোধ করার পরে কারবারের সম্পত্তি এবং দায়ের একটি পরিবর্তন হয়। ওভারঅল প্রতিষ্ঠানের কাঠামোর একটি পরিবর্তন সংঘটিত হয়। তারপর দেখো অংশীদারের বহিষ্কার, যদি কোনো কারণে
কোনো অংশীদার চুক্তি বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন বা চুক্তি লঙ্ঘন করেন, তখন অবশিষ্ট অংশীদাররা যখন কোনো একজন অংশীদারকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেন, সিদ্ধান্ত বহিষ্কার করার কারণে তাকে তার সম্পত্তি এবং দায় মিটিয়ে দেন, তখন প্রতিষ্ঠানের কাঠামোর পরিবর্তন হয় থাকে। তারপরে দেখো অংশীদারের দেউলিয়াত্ব। যদি কোনো অংশীদার এককভাবে দেউলিয়াত্বের শিকার হয় অথবা পুরো অংশীদাররা সবাই দেউলিয়াত্বের শিকার হয়, তখন তাদের অবশিষ্ট যে সম্পত্তি এবং সম্পত্তি থাকে, ওই সম্পত্তি থেকে তাদের দায়ের যতটুকু সম্ভব ততটুকু অংশ পরিশোধ করে পুরো অংশীদারি বিলুপ্ত হয়ে থাকে। আবার যদি এককভাবে কোনো অংশীদার দেউলিয়া হয়, তখন তাকে তার দায় দেনা পরিশোধ করতে হয়, বিধায় অংশীদারি ব্যবসায়ের কাঠামোর পরিবর্তন সংঘটিত হয়। তারপরে দেখো অংশীদারের মৃত্যু। কোনো অংশীদার যদি মৃত্যুবরণ করে, এটা প্রাকৃতিক ব্যাপার, যদি উনি মৃত্যুবরণ করেন তাহলেও তার দায়গুলো, তার সম্পত্তি এবং দায় তাকে পরিশোধ করতে হয়, যার ফলে অংশীদারি কাঠামোর পরিবর্তন হয়। তারপরে অংশীদারদের সত্ত্ব হস্তান্তর। অনেক সময় অংশীদাররা তাদের মালিকানা হস্তান্তর করতে পারে, একজনের মালিকানা আরেকজনকে হস্তান্তর করতে গেলে তখনও কাঠামোর, যদিও সম্পত্তি এবং দায়ের মৌলিক কোনো পরিবর্তন হয় না, কিন্তু অংশীদারের নামের পরিবর্তন হয়, অংশীদার ব্যক্তির পরিবর্তন হয়। সো এটির কারণে অংশীদারি কাঠামোর পরিবর্তন হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে দুটি অঙ্ক দেওয়ার চেষ্টা করব। তোমরা জানো তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যে কোশ্চান হয়, সেই কোশ্চানে বি এবং সি পার্টে অঙ্ক এসে থাকে। আজকে আমরা একটা বি পার্টের অঙ্ক তোমাদেরকে দিব, তোমাদের ইউনিভার্সিটি কোশ্চানে আসা। আরেকটি অঙ্ক তোমাদেরকে করাবো সি পার্টে আসা এরকম একটি অঙ্ক। সো আমরা আজকে প্রবলেম 1 1 নম্বর সমস্যা আমরা করব, এবং সেই সমস্যাটি তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস ফার্স্ট কোর্স 2016 সালে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসেছিল। সো আমরা এখানে ছোট্ট একটি অঙ্ক আমরা আজকে তোমাদের করাবো। মনোযোগ দেওয়ার সাথে তোমরা আজকে ক্লাসটি অর্থাৎ তোমরা অঙ্কগুলো খেয়াল করবে। আরিফ এন্ড আলাউল আর পার্টনার্স অফ এ ফার্ম। আরিফ এবং আলাউল হচ্ছে একটি অংশীদারের একজন অংশীদার, একটি পার্টনারশিপ ব্যবসায়ের দুইজন অংশীদার। আরিফ এন্ড আলাউল আর পার্টনার্স। আরিফ এবং আলাউল অংশীদার অফ এ ফার্ম, একটি প্রতিষ্ঠানের শেয়ারিং প্রফিট এন্ড লস। তারা লাভ ক্ষতি বন্টন করে ইন দা রেশিও। তারা লাভ ক্ষতি বন্টন করে প্রফিট এন্ড লস ইন দা রেশিও 3:2। তারা 3:2 তাদের লাভ ক্ষতি বন্টন করে। তানজিম ওয়াজ এডমিটেড অ্যাজ পার্টনার। তানবিন অংশীদার হিসাবে ভর্তি হয়েছেন বা আগমন করেছেন, বা উনি এডমিশন নিয়েছেন অ্যাজ এ পার্টনার, অ্যান্ড হি উইল গেট এ ফোর্থ শেয়ার ইন দ্য ফিউচার প্রফিট। এবং উনি প্রাপ্ত হবেন ভবিষ্যৎ লাভ লোকসানের 1/4, 4/1 কত অংশ? 4/1 আমরা গত ক্লাসে এটি বাড়তি কাজ হিসেবে দিয়েছিলাম। আজকে আমরা এটি সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করে দিব। তাহলে আমাদেরকে এখানে রিকোয়ার্ড হিসেবে কি করতে হবে? ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তোমাকে নতুন লাভ লোকসান অনুপাত হিসেবে করতে হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে পুরাতন অনুপাত দেওয়া আছে, অর্থাৎ এখানে আরিফ এবং আলাউলের 3:2 3:2 একটি পুরাতন অনুপাত এখানে দেওয়া রয়েছে। এবং নতুন যিনি আসবেন তানজিম, উনি ব্যবসায় কত অংশ নেবেন? 1/4, 4/1, অর্থাৎ উনি টোটাল ব্যবসায় 4/1 মালিকানা নিয়ে যাবেন। তাদের আগে থেকে একটা অনুপাত ছিল, পুরাতন যারা ছিল আরিফ এবং আলাউলের 3:2 ছিল, এবং তানজিম এসে টোটাল ব্যবসায় 4/1 মালিকানা নিয়ে যাবে। সো তানজিমে 4/1 মালিকানা নেওয়ার পরে আমার নতুন অনুপাত কি হবে, এই বিষয়টি আজকে আমরা বের করতে হবে। সো আমরা এই সলিউশনে যাব। দেখো এখানে কি বলছে, তানজিম গেটস 1/4 শেয়ার ইন দ্য ফিউচার প্রফিট অ্যান্ড লস। তানজিম পাবে ভবিষ্যৎ লাভ ক্ষতির কত পার্সেন্ট পাবে? 4/1 পাবে। সো তানজিম যদি 4/1 পেয়ে যায়, আরিফ এবং আলাউল পাবে অবশিষ্ট অংশ, অর্থাৎ মানে 1 - 1/4, অর্থাৎ 1 মানে হচ্ছে সম্পূর্ণ। তোমরা বিষয়টি জানো, 1 বলতে আমরা কি বুঝি? সম্পূর্ণ বুঝি, অর্থাৎ সম্পূর্ণ অংশ, অর্থাৎ 1 মানে সম্পূর্ণ অংশের ভিতরে 4/1 পাবে কে? আর এই তানজিম যখন 4/1 পেয়ে যাবে,
তানজিম যখন 4/1 পেয়ে যাবে, তখন এক মানে সম্পূর্ণ অংশ থেকে তানজিমের 4/1 বাদ দেওয়ার পরে আর টোটাল 4/3 3 ভাগ পাবে আরিফ এবং আলাওল। অর্থাৎ তানজিম যখন 4/1 নিয়ে যাবে, আরিফ এবং আলাওল পাবে 4/3। এটি আমরা কিভাবে বাইর করবো? 1 - 1/4 বাদ দেওয়ার পরে 3/4, অর্থাৎ 4/3। টোটাল ফার্মে 4/3 কে পাবে আরিফ এবং আলাওল পাবে। নাও এখন আরিফ গেটস, আরিফ পাবে, অর্থাৎ তাদের যে আগের অনুপাত ছিল, আরিফ এবং আলাওল আগে থেকে অনুপাত ছিল 3:2, অর্থাৎ আরিফ তার আগের অনুপাতের, এখন আরিফ কি হয়ে যাবে? কমে। আরিফ কি পাবে? আরিফ তার মানে এই যে এখন আরিফের প্রাপ্য হচ্ছে কি, অর্থাৎ তাদের যে দুইজনের যে একটি অংশ, নতুন যে অংশটি আমরা পেয়েছি 4/3, ওই 4/3 আগের অনুপাত অনুযায়ী 5/3 পাবে। আমি আবার একটু বলছি, তানজিম গেটস 1/4 শেয়ার। তানজিম পাবে ব্যবসায়ের 4/1 ইন ফিউচার প্রফিট এন্ড লস, ভবিষ্যৎ লাভ ক্ষতি। তানজিম যখন এসে 4/1 নিয়ে যাবে, আরিফ এবং আলাওলের জন্য থাকবে আর 4/3। এবার আরিফ এবং আলাওলের ভিতরে দুইজনের ভিতরে 4/3 যদি হয়, দুইজনের আলাদাভাবে আমরা জানবো আরিফ কত পাবে, আলাওল কত পাবে। এখন আরিফ পাবে কত অংশ? আরিফ পাবে তাদের আগের অনুপাত অনুযায়ী, আগের অনুপাত কত ছিল? 3:2, অর্থাৎ আরিফ পাবে 5/3। কত অংশে 5/3 পাবে? ওই তাদের জন্য যে অংশটি রয়েছে 4/3 5/3। এই জন্য আরিফ গেটস 3/5 অফ 3/4, অর্থাৎ 4/3 5/3 পাবে আরিফ। এবং আমরা এটিকে যখন গুণ করে বের করব তখন হবে 20/9। তারপরে আলাউল পাবে সেই 3/4/5/2, অর্থাৎ আরিফ গেটস 2/5 অফ 3/4, অর্থাৎ এটি হবে 20/6। সো আমরা এটিকে যখন নতুন রেশিও হিসেবে প্রকাশ করব, তখন আরিফ আলাউল এন্ড তানজিম, আরিফ আলাউল এন্ড তানজিম যখন হবে, তখন আরিফের হবে 20/9, আলাউলের হবে 6/20, আর তানজিম হবে 4/1। সরি, আমি আবার বলতেছি, আরিফ আলাউল এন্ড তানজিম হবে 9/20, 6/20, 1/4, অর্থাৎ 20/9, 20/6 আর 4/1। এখন আমরা এখানে যেহেতু অনুপাতগুলো অসমান, অসমান অনুপাতকে সমান অনুপাত করার জন্য আমরা জানি বা তোমরা জানো, আমরা প্রত্যেকটা অনুপাতের লসাগু বের করবো। এখানে 20, 20 এবং 4-এর লসাগু হচ্ছে 20। তখন প্রত্যেকটাকে আমরা যখন 20 দ্বারা গুণ করবো, লসাগু দ্বারা গুণ করব, তখন যে ফলাফলটি আসবে 9, 6 এবং 5, অর্থাৎ 9, 6 and 5 হবে। অর্থাৎ প্রত্যেকটিকে যখন আমরা 20 দ্বারা গুণ করবো, এখানে 20 দ্বারা গুণ করলে 9 থাকবে, এখানে 20 দ্বারা গুণ করলে 6 থাকবে। এখানে যখন আমরা 20 দ্বারা গুণ করব, এখানে 20কে 4 দ্বারা মানে 20কে 4 দ্বারা ভাগ দেওয়ার পরে 5 থাকবে। সো এখানে হবে নিউ রেশিও হবে 9:6:5। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এই নতুন অনুপাত নির্ণয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে নতুন যিনি আসবেন উনি টোটাল 4/1 নিয়ে গেছেন, আর বাকি 4/3 পুরাতনদের ভিতরে ভাগ করে নতুন অনুপাত নির্ণয় করতে হবে। কিভাবে ভাগ করতে হবে? তাদের পুরাতন অনুপাতের। সো নতুন এবং পুরাতন অনুপাতের সমন্বয়ে আমরা ফাইনালি যে অনুপাতটা পেলাম সেটি হচ্ছে 9:6:5। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আরো একটি অঙ্ক তোমাদের উদ্দেশ্যে আমরা আজকে আলোচনা করব। প্রবলেম 2, এটি তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2017, অর্থাৎ অনার্সের 2017 সালের অনার্স পরীক্ষায় এসেছিল। সো এটি হচ্ছে ডোনা এন্ড হীরা আর পার্টনার্স। ডোনা এবং হীরা হচ্ছে অংশীদার ইন এ ফার্ম, একটি অংশীদারি ব্যবসায়ের। শেয়ারিং প্রফিট এন্ড লস, তারা লাভ লোকসান বন্টন করে। ইন দেয়ার রেশিও, তাদের অনুপাত হচ্ছে 3:1 রেসপেক্টিভলি। তোমরা নিশ্চয়ই বই হাতে নিয়ে ক্লাসটি করছো এবং তোমাদের বইতে পাঠ্যপুস্তকে এটি প্রশ্ন এবং সমাধান দুটি দেওয়া আছে। আমি যে আলোচনা করতেছি তোমরা যদি খুব মনোযোগের সাথে খেয়াল করো, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারবে। সো এখানে ডোনা, আমি আবার প্রশ্নটি ডোনা এন্ড হীরা আর পার্টনার্স। Donna and Hira are partners in a farm sharing profit and loss in their ratio 3:1 respectively. ডোনা এবং হীরা একটি অংশীদার ব্যবসায়ের অংশীদার, তারা তাদের লাভ ক্ষতি বন্টন করে। ইন দেয়ার রেশিও, তাদের অনুপাত ছিল 3:1, 3:1 রেসপেক্টিভলি যথাক্রমে। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 1 জানুয়ারি, তাদের জানুয়ারি মাসের 1 তারিখ 2016 সালে ওয়াজ এস ফলোইং।
নিম্নে তাদের 2016 সালের জানুয়ারি 1 তারিখের একটি ব্যালেন্স শিট দেওয়া হবে। দেখো এখানে ব্যালেন্স শিটে কি কি দেওয়া আছে, অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস দেওয়া আছে। অ্যাসেটস হিসেবে দেওয়া আছে ক্যাশ 8000, ইনভেন্টরি 42000, অ্যাকাউন্ট রিসিভেবল 50000, প্লান্ট এন্ড মেশিনারি 70000। এই অ্যাসেটস গুলো দেওয়া আছে, টোটাল অ্যাসেটস দেওয়া আছে 1,70,000, আর লায়াবিলিটিস হিসেবে দেওয়া আছে অ্যাকাউন্টস পেয়েবল 40,000, ইনকাম স্টেটমেন্ট 30,000, আর ক্যাপিটাল হিসেবে দেওয়া আছে ডোনা 60,000 আর হীরা হচ্ছে 40,000। ডোনা 60,000, হীরা 40,000। সো আমরা তোমাদেরকে গতদিনে আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি। এখানে কি থাকে, এখানে একটি ব্যালেন্স শিট থাকে আর কিছু এডিশনাল ইনফরমেশন থাকে। আমরা ব্যালেন্স শিট এবং এডিশনাল ইনফরমেশনকে মিলিয়ে টোটাল এই অঙ্কটা আমরা করতে হবে। সো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা এডিশনাল ডাটা হিসেবে কি পাচ্ছি, দে এডমিট। এখানে দে এডমিট, তারা এডমিট করছেন, ভর্তি করাচ্ছেন বা নতুন করে নিচ্ছেন নীলাকে অন জানুয়ারি 1, 2016 সালের জানুয়ারি 1 তারিখে নীলাকে তারা নিচ্ছেন এজ এ পার্টনার, একজন অংশীদার হিসাবে, এন্ড দ্য ফলোয়িং কন্ডিশন, এবং নিম্নের কন্ডিশন বা নিম্নের শর্তের আলোকে। আমরা প্রথমে দেখো এই ডেপ্রিসিয়েশন ইজ টু বি চার্জ, অবস্থা ধার্য করতে হবে at the rate of 15% on plant and machinery। প্লান্ট এন্ড মেশিনারির উপর তাদেরকে 15% অবস্থা ধার্য করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো ডেপ্রিসিয়েশন টু বি চার্জ 15% on plant and machinery, প্লান্ট এন্ড মেশিনারির উপর অবস্থা ধরতে হবে 15%। the value of inventory will be increased by 8,000, তাদের মজুদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কত টাকা, 8,000 টাকা। মজুদ আমাদের আগে থেকে ছিল মানে বৃদ্ধি পেয়েছে 8,000 টাকা। তো আগে যা ছিল, আগে ছিল 42,000 টাকা, এখন 8,000 টাকা বৃদ্ধি পেয়ে টোটাল 50,000 টাকা হবে আমার মজুদের মূল্য। তারপরে দেখো 3% প্রভিশন ফর ব্যাড ডেটস ডাউটফুল ইজ টু বি মেড, অর্থাৎ তাদের ব্যাড এন্ড ডাউটফুল ডেটস, অনাদায়ী এবং সন্দেহজনক পাওনা সংস্থা হিসেবে 3% সঞ্চিতি তৈরি করতে হবে। আমি আবার পড়তেছি, সি 3% প্রভিশন ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেট, 3% সঞ্চিতি রাখতে হবে কি জন্য, অনাদায়ী এবং সন্দেহজনক পাওনার জন্য, ইজ টু বি মেড, তৈরি করতে হবে। তারপরে দেখো নীলা উইল ব্রিং, এডিশনাল ইনফরমেশনগুলোর আলোকে আরো কিছু তথ্য দেওয়া আছে। নীলা উইল ব্রিং টাকা 30,000 এস প্রিমিয়াম অফ গুডউইল, নীলা ব্যবসায়ে 30,000 টাকা নিয়ে আসছে সুনামের প্রিমিয়াম হিসাবে, সালামি হিসাবে, ফর 1/3 শেয়ার অফ দ্য ফার্ম, ফার্মের 3/1 মালিকানার জন্য, এন্ড অলসো ব্রিং, এবং আরো এনেছে ক্যাপিটাল মূলধন ইকুয়াল 1/4 অফ কম্বাইন্ড ক্যাপিটাল অফ ফার্ম, ব্যবসায়ের মোট মূলধনের 4/1 নিয়ে এসেছেন। এই অংশটি আরো একটু ভালোভাবে দেখো, নীলা উইল ব্রিং, নীলা নিয়ে এসেছেন টাকা 30,000 অ্যাজ প্রিমিয়াম অফ গুডউইল, সুনামের প্রিমিয়াম হিসাবে 30,000 টাকা নিয়ে এসেছেন, ফর 1/3 শেয়ার, 3/1 ইন দ্য ফার্ম, ফার্মের, অ্যান্ড অলসো ব্রিং, অর্থাৎ উনি 30,000 টাকা নিয়ে এসেছেন কেন, ফার্মের 3/1 মালিকানা লাভ করবে, অ্যান্ড অলসো ব্রিং, উনি আরো মূলধন হিসেবে নিয়ে আসবেন 1/4 অফ কম্বাইন্ড ক্যাপিটাল অফ ফার্ম, অর্থাৎ ব্যবসায়ের মোট মূলধনের 4/1 নিয়ে আসবে। এখানে আমাদেরকে মোটামুটি বিষয়টি সুন্দরভাবে সমাধান করতে হবে। সো এখানে রিকোয়ারমেন্ট হিসেবে দেওয়া আছে গিভ দ্য জার্নাল এন্ট্রিজ, আমাদেরকে জাবাদা দিতে হবে ইন দ্য বুকস অফ ফার্ম, ফার্মের বইতে, এন্ড দ্য নিউ ব্যালেন্স শিট, একটি নতুন ব্যালেন্স শিট তৈরি করতে হবে জানুয়ারি 1, 2016 সালের জানুয়ারি 1 তারিখে। নতুন অংশীদার যেহেতু আগমন ঘটেছে, নতুন অংশীদারের আগমন উপলক্ষে আমরা প্রথমে জার্নাল করতে হবে, এবং আগমনের পরবর্তী সময়ের জন্য যেই ব্যালেন্স শিট হবে সেই ব্যালেন্স শিটটি আমাদেরকে প্রস্তুত করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জার্নাল দিয়ে শুরু করব। তোমরা নিশ্চয় জানো শিক্ষার্থীবৃন্দ, আমরা জাবেদা করার ক্ষেত্রে তোমাদেরকে যে নিয়মগুলো আমরা বলেছিলাম, একটু আবার নিয়মগুলো তোমাদের রিমাইন্ডে নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা কি করতে হবে, প্রথমে যদি কোনো রিজার্ভ থাকে, ব্যালেন্স শিটের লাইব্রেরি থেকে রিজার্ভ ফান্ড থাকে, সেটিকে আমরা পুরাতন অংশীদারের মাঝে বন্টন করতে হবে। দ্বিতীয়ত আমরা কি করতে হবে, ইনকামের স্টেটমেন্টে যদি কোনো ব্যালেন্স দেওয়া থাকে, প্রফিট এন্ড লস দেওয়া থাকে, অথবা নেট ইনকাম দেওয়া থাকে, তাহলে ইনকামের স্টেটমেন্টের ব্যালেন্সটা যদি লায়াবিলিটির দিকে দেওয়া থাকে, তাহলে আমরা বুঝতে হবে যে বিষয়টি হচ্ছে ব্যবসায়ের নেট ইনকাম। সো নেট ইনকামকে আমরা বন্টন করব পুরাতন অংশীদারদের মাঝে। আর যদি এটা ডেবিট দিকে, অর্থাৎ যদি অ্যাসেটস এর দিকে দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে হবে, অ্যাসেটস এর দিকে দেওয়া থাকলে আমরা ধরে নিতে হবে, অর্থাৎ এটা আমরা জানি অ্যাসেটস এর দিকে যখন ইনকামের স্টেটমেন্টের যে দেওয়া থাকে, তখন সেটি হচ্ছে আমার নেট লস, তখন সেটিকে আমরা পুরাতন অংশীদারদের মাঝে বন্টন করতে হবে। তারপর আমরা কি করতে হবে,
রিভ্যালুয়েশন করতে হবে। রিভ্যালুয়েশনের জন্য আমরা কি করতে হবে? রিভ্যালুয়েশনের জন্য আমরা প্রতিষ্ঠানের যে সম্পদগুলোকে ডেবিট করা প্রয়োজন হয়, সম্পদ এবং দায়গুলোকে, ওগুলোকে ডেবিট করব, রিভ্যালুয়েশনকে ক্রেডিট করব। পরবর্তী যাবতায় যে সকল সম্পদ এবং দায়কে আমরা ক্রেডিট করা প্রয়োজন হয়, ওগুলোকে আমরা ক্রেডিট করব, আর ওগুলোর জন্য রিভ্যালুয়েশনকে আমরা কি করব? ডেবিট করব। এরপরে রিভ্যালুয়েশন একবার ডেবিট একবার ক্রেডিট করার পরে রিভ্যালুয়েশনের একটা কি হয়ে যাবে? জেড এসে যাবে। ওই জেডটিকে আমরা কি করতে হবে? ওই জেডটিকে আমরা পুরাতন অংশীদারদের মাঝে তাদের পুরাতন অনুপাতে বন্টন করতে হবে। অর্থাৎ এই জেডটা ক্রেডিট জেড হতে পারে। যখন ক্রেডিট জেড হবে তখন আমরা বুঝে নিতে হবে এটি আমার প্রফিট, আর যখন এটি ডেবিট জেড হবে তখন আমরা বুঝে নিতে হবে এটি হচ্ছে কি? রিভ্যালুয়েশনের লস। তারপরে আমরা অংশীদাররা যে মূলধন নিয়ে আসবে, মূলধন নিয়ে ভাবতে হবে। প্রিমিয়াম অফ গুডউইল যখন নিয়ে আসবে, প্রিমিয়াম অফ গুডউইলের জন্য আমরা জাবাদা দিতে হবে। এরপরে প্রিমিয়াম অফ গুডউইলটাকে আমরা আবার পুরাতন অংশীদারদের মাঝে বন্টন করতে হবে পুরাতন অনুপাতে। তারপরে মূলধন হিসেবে যে অংশটি নিয়ে আসবে সেটির জন্য আমরা জাবাদা দিতে হবে। এভাবে আমরা ধাপে ধাপে অঙ্ক করলে আমরা আশা করি এই ধাপগুলো তোমরা অনুসরণ করলে খুব সহজে অঙ্ক করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জাবাদা করবো, যেহেতু আমাদের এই অঙ্কে কি নাই, রিজার্ভ নাই, রিজার্ভ ফান্ড যেহেতু নাই, সো আমরা রিজার্ভ নিয়ে এখানে চিন্তা করা দরকার না। আমরা পরবর্তী ধাপে চলে যাব। আমরা আমাদের এই অঙ্ক দেখতে পাচ্ছি ইনকাম স্টেটমেন্ট নামে আমাদের ব্যালেন্স শিটের লায়াবিলিটিস দিকে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে 30,000, অর্থাৎ 30,000 টাকা দেওয়া আছে। সো আমরা বুঝতে বাকি রইল না যে এটি আমাদের কি, এটি আমাদের প্রতিষ্ঠানের, এটা আমাদের প্রতিষ্ঠানের নেট ইনকাম। কি আমাদের প্রতিষ্ঠানের কি? নেট ইনকাম। সো এই নেট ইনকামটা নরমালি যেহেতু ব্যালেন্স শিটের লায়াবিলিটিস দিকে দেওয়া আছে, অর্থাৎ এটি হচ্ছে কি কোন জেড? ক্রেডিট জেড। এবং এই ক্রেডিট জেডটাকে আমরা যেহেতু আমাদের ওল্ড পার্টনার্সদের মাঝে ডিস্ট্রিবিউশন করব, বন্টন করব, সো আমরা এটিকে ডেবিট করব, ইনকাম স্টেটমেন্টকে ডেবিট করব 30,000, আর এখানে আমাদের ওল্ড পার্টনার্স যারা অর্থাৎ পুরাতন অংশীদার দ্বারা তাদের মাঝে তাদের ক্যাপিটালে আমরা ক্রেডিট করব, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট ডেবিট হবে। আর যেহেতু ইনকামটাকে আমরা বন্টন করে দিব। শিক্ষার্থীবৃন্দ, এখানে আরো একটি বিষয় আমি ক্লিয়ার করতেছি। আমার এই ক্লাসগুলো টোটাল 5টি ক্লাসই তোমরা দেখবা, কোনোটা ক্লাসকে তোমরা গুরুত্ব কম দিবে না। এখানে অনেকগুলো কথা, অনেক সময় দেখা গেল যে একটি প্রসঙ্গ আগের ক্লাসে আসার কথা ছিল, তো ওইভাবে এটি আনা হয়নি, পরের ক্লাসে আমি এটা আনবো। যেমন এখানে পার্টনারটা হচ্ছে কিরকম, অর্থাৎ দুইজন অংশীদার আগে থেকে ব্যবসা করতেছে। এখানে একজন নতুন অংশীদারের আগমন হবে, উনি আসবেন। উনি আসার আগে আগে পুরাতন অংশীদাররা তাদের সম্পত্তি এবং দায়কে মূল্যায়ন করে তাদের একটা পজিশন করবেন। অর্থাৎ আমরা যখন আমাদের ঘরে যদি একজন মেহমান আসে, আমরা মেহমান আসার আগে আগে আমাদের ঘরকে আমরা সুন্দরভাবে নতুনভাবে সাজানোর চেষ্টা করি, যাতে আমাদের ঘরে কোনো ত্রুটি বা কোনো বিষয় মেহমানের চোখে ধরা না পড়ে। তদ্রুপ এখানেও নতুন অংশীদারের আগমনের আগে আগে আমরা যারা পুরাতন অংশীদার আমরা কি করি, আমরা আমাদের নিজেদের সুবিধা অসুবিধা সবগুলো নিজেদের ভিতরে বন্টন করে দিই। কারণ নতুন অংশীদার আগমন করার পরে উনি আমাদের কোনো দায় দেনার ভারও গ্রহণ করবেন না। যেহেতু দায় দেনার ভার গ্রহণ করবেন না, সেহেতু আমাদের কোনো সুবিধা, আমাদের অতীতে অর্জিত কোনো সুবিধা বা অতীতে অর্জিত কোনো লাভের ভারও আমরা তাকে দিব না। কারণ যেহেতু আমরা নিজেরাই অনেকদিন পরিশ্রম করে সেই মুনাফাটা বা সেই অবস্থানটা আমরা তৈরি করেছি, সো আমরা অতীতের অর্জিত মুনাফা বা অতীতের অর্জিত অবস্থানকে আমরা নিজেদের ভিতরে অবশ্যই বন্টন করে নিব। এজন্য আমরা বিগত সময় ব্যবসা করে আমাদের ইনকাম স্টেটমেন্টে টাকা এসেছে, সেটিকে আমরা এখন আমাদের নিজেদের ভিতরে বন্টন করে নিব। রিজার্ভ থাকলে আমরা বন্টন করে নিব, আমাদের দীর্ঘকালীন সফলতার মূল্য সুনামকে আমরা বন্টন করে নিব। এই জন্য উনি আসার আগে, নতুন অংশীদার আসার আগেই আমরা এই নিজেদের সুবিধাগুলো এবং অসুবিধাগুলো, রিভ্যালুয়েশনের ক্ষেত্রে কিন্তু আবার আমাদের সম্পত্তির ব্যাপারটাও যেভাবে আসে, দায়ের ব্যাপারটাও আসে। সো আমরা এই আমাদের লাভ ক্ষতি সবগুলোকে নিজেদের বন্টন করে আমাদের একটা ক্লিন ক্যাপিটাল নির্ণয় করার পরে ওই ক্যাপিটালের সাথে আমরা নতুন অংশীদারের ক্যাপিটালটা কি করব, সমন্বয় করব। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে ইনকাম স্টেটমেন্ট, আমরা এখানে ইনকাম স্টেটমেন্টকে ডেবিট করব। ডেবিট করার পরে এবার তাদের মূলধনকে কি করব, আমাদের পুরাতন অংশীদারদের মূলধনকে কি করব, ক্রেডিট করব। ডোনাস ক্যাপিটাল ক্রেডিট কিভাবে, তাদের এই যে অনুপাতে, তাদের অনুপাতটা কি ছিল, তাদের পুরাতন অনুপাতটা কি ছিল, পুরাতন অনুপাতটা ছিল হচ্ছে আমরা জানি তাদের এখানে পুরাতন রেশিও দেওয়া আছে 3:1, তাদের পুরাতন অনুপাত দেওয়া আছে 3:3:1। তাহলে 3:1 হলে 3 এবং 1 যোগফল কত, 4। তাহলে ডোনা পাবে 4/3, 30,000 টাকা 4/3, 22,500। আর হিরা পাবে 30,000 টাকা 4/1, 7,500। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো 3:1 যেহেতু তারা তাদের মুনাফা বন্টন করার কথা, তাদের পুরাতন অনুপাত হলো 3:1। তো 4/3 এবং 4/1 আমরা এটি ভাগ করতে হবে।
তারপরে আমরা আসবো, যেহেতু এখানে ইনকাম স্টেটমেন্ট আমরা বন্টন করে ফেলেছি, এবার আমরা রিভ্যালুয়েশনে আসবো। রিভ্যালুয়েশনের ক্ষেত্রে দেখো এখানে আমাদের এখানে রিভ্যালুয়েশনের ব্যাপারে তিনটি বিষয় এখানে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ডেপ্রিসিয়েশন টু বি চার্জ 15% অন প্লান্ট এন্ড মেশিনারি। প্লান্ট এন্ড মেশিনারির উপর আমাকে অবস্থা ধার্য করতে হবে কত পার্সেন্ট? 15%। তো প্লান্ট এন্ড মেশিনারির উপর যেহেতু আমরা 15% অবস্থা ধার্য করতে হবে, সেহেতু প্লান্ট এন্ড মেশিনারিকে ক্রেডিট করতে হবে। আমরা একটি পেলাম ক্রেডিট করার মতো আইটেম। তারপরে ভ্যালু অফ ইনভেন্টরি উইল বি ইনক্রিজ, মজুত পণ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে মজুত পণ্যের পরিমাণ বৃদ্ধি পেলে আমরা জানি মজুত পণ্য অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট হবে, তাহলে ডেবিট করার মতো একটা পেলাম, ক্রেডিট করার মতো একটা পেলাম। প্রভিশন ফর ব্যাড ডেটস অন ডাউটফুল ডেট টু বি মেড, অর্থাৎ এই যে 3% প্রভিশন, 3% সঞ্চিতি সৃষ্টি করতে হবে ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট, অনাদায়ী এবং সন্দেহজনক সঞ্চিতির জন্য। তো অনাদায়ী এবং সন্দেহজনক সঞ্চিতির জন্য যে 3% সঞ্চিতি আমাকে তৈরি করতে হবে, সেই 3% সঞ্চিতিটি আমার অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ কম হবে, অর্থাৎ সঞ্চিতিটি কি হবে? ক্রেডিট হবে। তাহলে দেখো প্রথমে ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট এন্ড মেশিনারি হবে ক্রেডিট, আর সিতে যেটি আছে প্রভিশন ফর ব্যাড ডেট এটি হবে ক্রেডিট। তাহলে দুইটি ক্রেডিট পেলাম আর ডেবিট পেলাম একটি, ইনভেন্টরি ইনক্রিজ হবে এটি পেলাম, ডেবিট পেলাম একটি। সো আমরা যে প্রথমে ডেবিট লিখবো, যেহেতু প্রথমে আমরা ইনভেন্টরির দাম বাড়াতে হবে, ইনভেন্টরি দ্য ভ্যালু অফ ইনভেন্টরি উইল ইনক্রিজ, ইনভেন্টরির মূল্য বৃদ্ধি হবে কত টাকা? 8,000 টাকা। সো আমরা ইনভেন্টরিকে ডেবিট করব, যেহেতু আমরা জানি যে সকল সম্পত্তির জন্য ডেবিট করা লাগে ডেবিট করব, আর রেগুলেশনকে কি করব? ক্রেডিট করব। তারপরে প্লান্ট এন্ড মেশিনারিকে আমরা ক্রেডিট করতে হবে, কেন? প্লান্ট এন্ড মেশিনারি কিছুর জন্য, ডেপ্রিসিয়েশনের জন্য। এখানে আমরা ডেপ্রিসিয়েশন না লিখে সম্পত্তির নাম লিখবো, প্লান্ট এন্ড মেশিনারিকে ক্রেডিট করব। আমাদের এখানে প্লান্ট এন্ড মেশিনারি দেওয়া আছে 70,000 টাকার 15% কত লিখতে হবে? 10,500। আর রিজার্ভ ফর ব্যাড ডেটস, আমাদের ফাইনান্সিয়াল স্থিতি সৃষ্টি করতে হবে কয় পার্সেন্ট? 3%। আমার এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 50,000, 50,000 টাকা 3%, 1,500 টাকা কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আমরা জানি রিজার্ভ ফর ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস কি হবে? ক্রেডিট হবে। সো আমরা দুটি বিষয় পেলাম ক্রেডিট করার মধ্যে, দুটি বিষয়কে আমরা ক্রেডিট করার পরে দুটি বিষয়ের যোগফল দিয়ে আমরা রিভ্যালুয়েশনকে ডেবিট করব কত টাকা? 12,000 টাকা, 12,000 টাকা। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে ইনভেন্টরি আমরা ডেবিট করার কারণে রিভ্যালুয়েশনকে ক্রেডিট করলাম 8,000 টাকা, রিভ্যালুয়েশনকে ক্রেডিট করলাম কত? 8,000, পরে রিভ্যালুয়েশনকে ডেবিট করলাম কত? 12,000। তাহলে রিভ্যালুয়েশন প্রথমে একবার ক্রেডিট করলাম 8,000, পরে ডেবিট করলাম 12,000। তাহলে ক্রেডিট থেকে ডেবিট বাদ যাওয়ার পরে তাহলে কোন জের আসবে? আমার এখানে ক্রেডিট জের আসবে, যেহেতু কোন জের আসবে? ডেবিট জের। দেখো প্রথম জাবেদায় আমরা রিভ্যালুয়েশনকে করলাম ক্রেডিট 8,000 টাকা, পরের জাবেদায় রিভ্যালুয়েশনকে করলাম ডেবিট 12,000 টাকা। ডেবিট দিকে 4,000 টাকা বেশি হয়েছে, সো এখানে কোন জের? ডেবিট জের। এটিকে আমরা ডেবিট জেরও বলতে পারি এবং এটিকে লসও বলতে পারি। তাহলে রিভ্যালুয়েশন যেহেতু ডেবিট জের, এই রিভ্যালুয়েশনের ডেবিট জের অর্থাৎ রিভ্যালুয়েশনের লসটাকে আমরা পুরাতন অংশীদারদের মাঝে বন্টন করে দেবো। এই জন্য রিভ্যালুয়েশনকে যেহেতু ডেবিট জের হয়ে গেছে, এটাকে আমরা ক্রেডিট করব 4,000, আর এটিকে আমাদের পুরাতন অংশীদারদের মাঝে বন্টন করব পুরাতন অনুপাতে। একইভাবে 4,000 ইন্টু 3/4 আর 4,000 ইন্টু 1/4 দিয়ে 3,000 এবং 1,000 টাকা দুইজনের মধ্যে আমরা বন্টন করে দিব। সো আমাদের রিভ্যালুয়েশন বন্টন করার কাজ শেষ। এবার এখানে যে বিষয়টি বলেছে, নীলা উইল ব্রিং 30,000 এস প্রিমিয়াম অফ গুডউইল। নীলা ব্যবসায় সুনামের প্রিমিয়াম হিসেবে এনেছেন কত টাকা? 30,000 টাকা। তো 30,000 টাকা যেহেতু সরাসরি প্রিমিয়াম হিসেবে নিয়ে আসবে, সো আমরা এই 30,000 টাকা ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে জন্য ক্যাশ ডেবিট, আর প্রিমিয়াম অফ গুডউইল ক্রেডিট। আমরা জানি আমরা এই প্রিমিয়াম অফ গুডউইলটাকে আমরা এখন কি করতে হবে? আমাদের পুরাতন অংশীদারদের মাঝে বন্টন করে দিতে হবে। তাহলে পুরাতন অংশীদারদের মাঝে আমরা কিভাবে বন্টন করব? প্রিমিয়াম অফ গুডউইলটা নরমালি আমরা বন্টন করব। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এটা বন্টন করা হয় স্যাক্রিফাইসিং রেশিওতে। কিভাবে বন্টন করা হয়? স্যাক্রিফাইসিং রেশিওতে। আমাদের এই অঙ্কে এই স্যাক্রিফাইসিং রেশিও আমরা বের করতে হবে কিভাবে? আমরা ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিলে স্যাক্রিফাইসিং রেশিও বের হয়। এখানে একটা কথা মনে রাখতে হবে, স্যাক্রিফাইসিং রেশিও নিয়ে আমরা আগে আলোচনা করেছি। যদি কোনো অঙ্কে সরাসরি নিউ রেশিও দেয়া না থাকে, তাহলে ওল্ড রেশিওটাকে আমরা স্যাক্রিফাইসিং রেশিও হিসেবে ধরতে পারি। আমি আবার বলতেছি, স্যাক্রিফাইসিং রেশিও বের করতে গেলে আমার কি লাগবে? স্যাক্রিফাইসিং রেশিও বের করতে গেলে অবশ্যই আমার পুরাতন অনুপাত এবং নতুন অনুপাত লাগবে, অর্থাৎ ওল্ড রেশিও এবং নিউ রেশিও লাগবে। যেহেতু আমাদের এই অঙ্কে ওল্ড রেশিও দেওয়া আছে কিন্তু নিউ রেশিও দেওয়া নেই, সেহেতু আমরা সরাসরি স্যাক্রিফাইসিং রেশিও নির্ণয় করা সম্ভব নয়। এই জন্য আমরা নিউ রেশিও দেওয়া না থাকলে আমরা সেই আমাদের যে ওল্ড রেশিও
সেই ওল্ড ইস্যুটাকেই স্যাক্রিফাইসিং রেশিও হিসেবে ধরতে হবে। সো প্রিমিয়াম অফ গুডউইলটা যেহেতু আমরা প্রথম জাবেদায় প্রিমিয়াম অফ গুডউইলকে কি করেছি, প্রিমিয়াম অফ গুডউইলকে আমরা ক্রেডিট করেছি। প্রিমিয়াম অফ গুডউইল আনার জন্য নগদ টাকা নিয়ে এসেছে ক্যাশ ডেবিট, আর প্রিমিয়াম অফ গুডউইল আমার এই জন্য ক্রেডিট করেছি। এখন এই প্রিমিয়াম অফ গুডউইলটাকে আমরা পুরাতন অংশীদারদের মধ্যে বন্টন করার জন্য ডেবিট করব, আর তাদের পুরাতন অনুপাতে আমরা কি করব, ডোনার্স ক্যাপিটাল ক্রেডিট আর হিরাস ক্যাপিটাল ক্রেডিট। কিভাবে, সেই পুরাতন অনুপাতে 4:4/3 এবং 4/1 3 অনুপাতে একে ওইভাবে ভাগ করবো। 4/3 4/1 30,000 টাকা বন্টন করার পরে 22,500 এবং 7,500 টাকা এসে যায়। শিক্ষার্থীবৃন্দ, এবার সর্বশেষ আমরা এখানে বলা হয়েছে যে বলা হয়েছে নীলা উইল ব্রিং টাকা 30,000 as premium of goodwill for 1/3 share of firm। নীলা ব্যবসায়ে 30,000 টাকা নিয়ে আসবে প্রিমিয়াম অফ গুডউইল সুনামের মূল্য হিসেবে ফর 1/3 শেয়ার, ব্যবসায় 3/1 জন্য ইন ফার্ম। অ্যান্ড অলসো ব্রিং, সে আরও নিয়ে আসবে ক্যাপিটাল মূলধন ইকুয়াল টু 1/4 অফ কম্বাইন্ড ক্যাপিটাল অফ ফার্ম। ফার্মের মোট মূলধনের 4/1 নিয়ে আসবে। তাহলে মোট মূলধনের 4/1 হবে এখানে ক্যাপিটাল যখন নিয়ে আসবে, তখন যেহেতু 52,000 টাকা বের হচ্ছে, কীভাবে বেড়েছে সেটি আমরা আমাদের পরে ওয়ার্কিং নিয়ে আলোচনা করব। এখানে যেহেতু 52,000 টাকা সে নিয়ে আসবে ক্যাশ ডেবিট, তার মূলধন বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়লে আমরা জানি ক্রেডিট। সো নীলাস ক্যাপিটাল কী হবে, ক্রেডিট হবে। আমরা এখানে নেসেসারি লেজার করতে হবে। এর ভিতরে প্রথমে আসবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা জার্নাল দেখে তোমরা লেজার করে নিবে, এটি তোমরা নিজেরাই করবে, এখানে আমি একটু কম সময় দিচ্ছি। সো আমরা এখানে প্রথমে রিভ্যালুয়েশনে কি করেছি, প্রথম ধাপে আমরা কি করেছি, ইনভেন্টরি ডেবিট রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। যেহেতু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আমরা টাকা লিখতে হবে, যেহেতু প্রথম ধাপে আমার রিভ্যালুয়েশনের প্রথম ধাপে রিভ্যালুয়েশন ক্রেডিট দিকে, সেহেতু রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে ইনভেন্টরি নাম দিয়ে আমরা লিখবো 8,000 ক্রেডিট ব্যালেন্স হবে। পরের জাবেদায় আমরা রিভ্যালুয়েশনকে কি করেছি, ডেবিট করেছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা ওই বিপরীত দিকে যে বিষয়গুলো দেওয়া আছে, রিভ্যালুয়েশনের বিপরীত দিকে যে বিষয়গুলো আছে, প্লান্ট এন্ড মেশিনারি আর রিজার্ভ ফর ব্যাড ডেট, এই দুটিকে আমরা ডেবিট লিখবো। যেহেতু রিভ্যালুয়েশন আমাদের জাবেদা কোন দিকে আছে, ডেবিট দিকে। ডেবিট দিকে এই দুটি লেখার পরে পরপর লেখার পরে আমার জেডটা এখন কোন জেড হয়ে গেছে, ডেবিট জেড হয়ে গেছে। কত টাকা, 4,000 টাকা ডেবিট জেড হয়ে গেছে। এবার আমরা পরবর্তী জাবেদায় রিভ্যালুয়েশনকে আমরা আবার কি করছি, ক্রেডিট করেছি, এবং রিভ্যালুয়েশনের বিপরীতে আমরা ডেবিট দিকে লিখেছি ডোনার্স ক্যাপিটাল এবং হিরাস ক্যাপিটাল। ডোনার্স ক্যাপিটাল 3,000 টাকা লেখার পরে আমার আজ জেড থাকবে 1,000 টাকা, আর হিরাস ক্যাপিটাল 1,000 টাকা লেখার পরে আজ জেড থাকবে নীল। এখানে একটা কথা আমরা রাখতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে সব সময় কি থাকবে, নীল থাকবে। কেননা আমরা এই রিভ্যালুয়েশনের টাকাটা কিন্তু আমরা হাতে রাখি না, এটা আমাদের পুরাতন অংশীদারদের মধ্যে বন্টন করে দেওয়ার কারণে এটির কোনো শেয়ার নরমালি থাকবে না। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট গেল। এবার আসো আমার এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট গেল, এবার আসো ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা কিভাবে করব, আমরা নরমালি দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টটা এখানে আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করেছি, এইভাবে উপস্থাপন করলে হবে এবং কোনো সমস্যা হবে না তোমাদের পরীক্ষা। সো এটি খুব সহজ বিষয়। তোমরা প্রথমে ব্যালেন্স লিখবে, এখানে অ্যাকাউন্ট টাইটেল ডোনা, হীরা, নীলা তিনজনের নাম তুমি লিখে ফেলবে। লেখার পরে প্রথমে তোমার ব্যালেন্স শিটে যে আগে থেকে ব্যালেন্স আছে, সেই ব্যালেন্স তুমি লিখবা 60,000 এবং 40,000। তারপরে তুমি দেখবা যেই জাবেদায় ক্যাপিটাল লেখা হয়েছে ওই জাবেদা অনুসরণ করে তুমি এখানে পোস্টিং দিবে। যেমন দেখো আমরা এখানে প্রথম জাবেদায় ক্যাপিটালকে কি করা হয়েছে, ক্রেডিট করা হয়েছে। ক্যাপিটাল নরমালি কি ক্রেডিট, ক্যাপিটাল মালিকানা সত্ত্ব, মালিকানা অধিকার, এটি সবসময় ক্রেডিট বহন করে। সো আমরা ক্যাপিটালের ব্যালেন্সটা এখানে লিখলাম, এবং লেখার পরে যতবার ক্যাপিটাল ক্রেডিট হবে অতবার আমরা এগুলো যোগ করব। ক্যাপিটাল যদি ডেবিট হয় আমরা কি করব, বিয়োগ করব। যেহেতু প্রথম জাবেদা ইনকাম স্টেটমেন্টের এগেইনস্টে আমরা ক্যাপিটালকে ক্রেডিট করেছি, এই ক্যাপিটাল আমরা এই জন্য ইনকাম স্টেটমেন্ট লিখে ক্যাপিটাল প্লাস হবে, ডোনার নামে আসবে 22,500 আর হীরার নামে আসবে 7,500। এরপরে আমরা রিভ্যালুয়েশনে যখন আমরা বন্টন করেছি, তখন রিভ্যালুয়েশনের তৃতীয় জাবেদায় সেখানে আমার ক্যাপিটাল ডেবিট হয়েছিল। সো আমরা রিভ্যালুয়েশন নাম দিয়ে এখানে ডেবিট করব, অর্থাৎ বাদ দিব 3,000 এবং 1,000 টাকা বাদ দিব। এরপরে প্রিমিয়াম অফ গুডউইল যখন নাম আসবে, প্রিমিয়াম অফ গুডউইলের ক্ষেত্রে সেখানে প্রিমিয়াম অফ গুডউইল যখন আমরা বন্টন করেছি, তখন আমরা প্রিমিয়াম অফ গুডউইলকে করেছিলাম ডেবিট, আর সংশ্লিষ্ট অর্থাৎ পুরাতন অংশীদারদের ক্যাপিটালকে আমরা করেছিলাম কি ক্রেডিট। সো পুরাতন অংশীদারদের ক্যাপিটালকে যখন আমরা ক্রেডিট করেছি, এজন্য ক্যাপিটাল বৃদ্ধি পাবে, এজন্য এই অংশটি মানে ডোনার অংশ 22,500 এবং হীরার অংশ 7,500 টাকা এখানে কি হবে, যোগ হবে। আমি আবার বলতেছি, অর্থাৎ তুমি
জার্নাল থেকে এই কাজটি করবো, অর্থাৎ জাবেদায় যেই সকল জাবেদায় ক্যাপিটাল ক্রেডিট হয়েছে ওই সকল জাবেদার জন্য তুমি বিপরীত ডেবিট অংশটা লিখে ক্যাপিটালকে তুমি কি করবে, যোগ করবে, অর্থাৎ এই যে টাকার অংশটা তুমি এখানে যোগ করবে। আর যেই সকল জাবেদার কারণে ক্যাপিটালকে ডেবিট করা হয়েছে ওই সকল জাবেদায় ডেবিটের বিপরীত ক্রেডিট বিষয়টি তুমি লিখবে, লিখে এখানে তুমি বিয়োগ করবে। সো এবার এই ফলাফলটি বের হওয়ার পর যেহেতু আমাদের এখানে এই ক্যাপিটাল নীলার ক্যাপিটালটা বের করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে। কিভাবে? নীলার ক্যাপিটালটা বলা হচ্ছে টোটাল ব্যবসার কয় ভাগের এক অংশ, 4 ভাগের এক অংশ। এটি আমরা আগে ক্যালকুলেশন করব, তারপরে এখানে লিখবো, তারপরে আমরা জাবেদায় পোস্টিং এর বিষয়টি আমরা ভাবতে হবে। শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এবার নোটস ক্যালকুলেশন অফ নীলাস ক্যাপিটাল। নীলাস ক্যাপিটাল কিভাবে বের করবো? দেখো এখানে আমরা যে ক্যাপিটালগুলো বের করেছি এই ক্যাপিটালগুলো বের হয়েছে প্রথমে ডোনা 1,02,000 টাকা আর হীরা হচ্ছে 54,000 টাকা। তাহলে 1,02,000 টাকা ডোনাস ক্যাপিটাল, হীরাস ক্যাপিটাল 54,000 টাকা, টোটাল ক্যাপিটাল হবে আমার 1,56,000 টাকা। টোটাল ক্যাপিটাল 1,56,000 টাকা হওয়ার পরে নীলা গ্যাস, নীলা পাবে 4 ভাগের 1 অফ শেয়ার। টোটাল মূলধনের কত ভাগ পাবে? 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ এটি আমরা আমাদের এর আগের অনুপাতে আমরা যে অনুপাত করেছি সেই অনুপাতের মতোই নীলা পাবে 4 ভাগের 1 ভাগ অফ শেয়ার। টোটাল প্রতিষ্ঠানে 4 ভাগের 1 ভাগ পাবে, টোটাল মূলধনে 4 ভাগের 1 ভাগ সে পাবে। সো নীলা যেহেতু 4 ভাগের 1 ভাগ পাবে, ডোনা এবং হীরা পাবে 1 - 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ বাদ দেওয়ার পরে আর থাকবে 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ 1/3 শেয়ার। দেখো এবার তাহলে টোটাল ক্যাপিটাল অফ ফার্ম থেকে আমরা টোটাল ক্যাপিটাল, এখন দেখো টোটাল ক্যাপিটাল অফ ফার্ম কিভাবে বের করব। আমরা এখানে 1,56,000 টাকা বের করেছি দুইজনের ক্যাপিটাল, অর্থাৎ ডোনা এবং হীরার ক্যাপিটাল। এবং ডোনা এবং হীরার ক্যাপিটাল হচ্ছে 4 ভাগের 3 অংশ। কত অংশ? 4 ভাগের 3, অর্থাৎ 4-এর ভিতরে 3 হচ্ছে ডোনা এবং হীরার ক্যাপিটাল, আর 4 হবে নিশ্চয়ই মোট মূলধন, অর্থাৎ 1,56,000 টাকা হচ্ছে 4 ভাগের 3 ভাগ। যেহেতু 4 ভাগের 3 ভাগ ডোনা এবং হীরা পাবে, তো এই 4 ভাগের 3 ভাগ হচ্ছে 1,56,000। 3 ভাগ সমান যদি 1,56,000 হয়, 4 ভাগ সমান হবে 2,08,000, অর্থাৎ মোট মূলধন হবে 2,08,000। অর্থাৎ যে দুইজন আমার আগে থেকে ছিলেন তাদের মূলধন যেহেতু 2,08,000, 1,56,000 এবং তারা পাবে ওই 4 ভাগের 1 ভাগের বাকি অংশ বাদ দেওয়ার পরে 4 ভাগের 3 ভাগ। সো 3 পাবে কারা? পুরাতনটা 3 পাবে 1,56,000। সো টোটাল 4 হবে 2,08,000। সো এই 2,08,000 টাকা মোট বন্ধন। মোট বন্ধন যদি 2,08,000 টাকা নীলা ব্রড নীলা ব্যবসায় নিয়ে আসবে, সে টোটাল মূলধন 2,08,000 টাকা, 4 ভাগের 1 ভাগ কত টাকা? 52,000 টাকা, 52,000। সো আমরা জাবেদায় বিষয়টি আমরা আগে আলোচনা করেছি, সেই 52,000 এর জন্য আমরা সর্বশেষ আমরা যে জার্নালটি করেছি ক্যাশ ডেবিট এবং নীলাস ক্যাপিটাল ক্রেডিট 52,000। শিক্ষার্থীবৃন্দ আমাদের মোটামুটি খতিয়ানের কাজ শেষ। এবার আমরা ব্যালেন্স শিট দেখাবো। ব্যালেন্স শিটটাতে একটু সময় কম দিচ্ছি যেহেতু আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে ক্লাসটি। দেখো এখানে তুমি ব্যালেন্স শিট যখন করবে তুমি কি করবে, তুমি সেখানে আগের যে সম্পত্তি এবং দায় আছে সেই সম্পত্তি এবং দায়ের সাথে জাবেদা এবং খতিয়ানের আলোকে তুমি নতুন সম্পত্তি এবং দায়গুলোকে সমন্বয় করবে। যেহেতু দেখো আমরা সেখানে প্রথমে আসবো ক্যাশ। আমাদের এখানে দেখো ডোনা এন্ড হীরাজ ব্যালেন্স শিট জানুয়ারি 1, 2016 ক্যাশ আমাদের আগে যা ছিল, আগে আমাদের ক্যাশ ছিল কত? আগে আমাদের ক্যাশ ছিল 8,000 টাকা। সেই 8,000 টাকার সাথে আমরা জাবেদা দেখবো যে জাবেদায় ক্যাশ ডেবিট আছে ওগুলো আমরা যোগ করব। যদি কোনো কারণে ক্যাশ ক্রেডিট থাকে ওগুলো আমরা কি করব? বিয়োগ করব। আমাদের এখানে সর্বশেষ দুইটি জাবেদায় প্রিমিয়াম অফ গুডউইলের জন্য আমরা ক্যাশকে ডেবিট করেছি 30,000 টাকা, এখানে 30,000 টাকা হবে। আর ক্যাপিটালের জন্য আমরা ক্যাশকে আবার ডেবিট করেছি 52,000 টাকা। সো এই ডেবিটে ক্যাশ যেহেতু ডেবিট করলে ক্যাশ সম্পদ বাড়বে, এই জন্য 8,000 টাকার সাথে 30,000 টাকা এবং 52,000 টাকা যোগ করার পরে আমার টোটাল ক্যাশ দাঁড়াবে কত? 90,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবলের উপর যেহেতু আমাকে প্রভিশন ধরার জন্য বলা হয়েছে, 3% প্রভিশন আমরা ধরেছি, সেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকা থেকে ওই 3% প্রভিশন 1,500 টাকা বাদ দেওয়ার পরে আমার এখন নেট অ্যাকাউন্ট রিসিভেবল আসবে বছরের মানে ওই সময়ে, অর্থাৎ পুরো নতুন অংশীদারের আগমনের পরে। সো আমরা এখানে 48,500 টাকা লিখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল। স্টক যেহেতু আমাদের আগে ছিল 42,000 আর 8,000 আমাকে ইনক্রিজ বাই বলেছে, বৃদ্ধি করার জন্য বলেছে। 8,000 টাকা বৃদ্ধি পেলে আমার এখানে স্টকের মূল্য হবে 50,000 টাকা। প্লান্ট এন্ড মেশিনারি আমার যেহেতু 70,000 টাকা ছিল আগে থেকে এবং সেটির উপর ডেপ্রিসিয়েশন করার জন্য বলা হয়েছে 15%, 10,500 টাকা বাদ দেওয়ার পরে 70,000 টাকা থেকে 10,500 টাকা বাদ দেওয়ার পরে আমার নিউ প্লান্ট এন্ড অ্যাসেটস, অর্থাৎ আমার এখানে নেট প্লান্ট অ্যাসেট আসবে 59,500।
সো আমার এখানে সবগুলো অ্যাসেট যোগ করার পরে অ্যাসেটের যোগফল আসবে 2,48,000। এরপর আমরা লাইবিলিটির দিকে অ্যাকাউন্টস পেয়েবলে যদি কোনো ধরনের পরিবর্তন আসে না, কোনো চেঞ্জ আসে না, অ্যাকাউন্টস পেয়েবল যেভাবে আছে ঠিক আমরা এইভাবে লিখে ফেলবো। অ্যাকাউন্টস পেয়েবল যেভাবে আছে ঠিক আমরা এইভাবে লিখে বলবো। তারপরে দেখো ক্যাপিটাল, ক্যাপিটাল আমরা যেভাবে নির্ণয় করেছি, ক্যাপিটাল ডোনা 1,02,000 টাকা, হীরা 54,000 টাকা, নীলা 52,000 টাকা, এইভাবে টোটাল ক্যাপিটাল হবে আমার 2,08,000 টাকা। আর আমার এখানে অ্যাকাউন্টস পেয়েবল 40,000 টাকা যোগ করার পরে টোটাল লাইবিলিটিস দাঁড়াবে 2,48,000। টোটাল অ্যাসেট 2,48,000, টোটাল লাইবিলিটিস 2,48,000। টোটাল আমার এখানে মিলে যাবে উভয় দিক। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের হোমওয়ার্ক আমরা দিচ্ছি, হোমওয়ার্ক তোমরা অবশ্যই করবে এবং কমেন্টসে জানাবে। শিক্ষার্থীবৃন্দ, হোমওয়ার্ক হিসেবে আমরা যেটি রেখেছি, ছোট্ট একটি অঙ্ক রেখেছি, আসলাম এন্ড আলম আর পার্টনার্স অফ এ ফার্ম। এটি কিন্তু 2014 সালের ন্যাশনাল ইউনিভার্সিটি পাস করতে ডিগ্রি পরীক্ষা এসেছিল। আসলাম এন্ড আলম আর পার্টনার্স অফ এ ফার্ম। আসলাম এবং আলম হচ্ছে একটি ফার্মের একজন অংশীদার। শেয়ারিং প্রফিট এন্ড লস, তারা লাভ ক্ষতি বন্টন করে ইন দ্য রেশিও অফ 3:2, তারা 3:2 লাভ ক্ষতি বন্টন করে। আলাওল ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার, আলাওল ব্যবসায়ে একজন অংশীদার হিসেবে আগমন করেছে। হি উইল গেট এ ফোর্থ শেয়ার ইন ফিউচার প্রফিট, সে ব্যবসায়ের ফোর্থ শেয়ার মানে 4/1 পাবে, ভবিষ্যৎ লভ্যাংশের কয় ভাগ পাবে? 4/1। যেহেতু এটি ইউনিভার্সিটি কোশ্চেন বইতে দেওয়া আছে, এটি নিয়ে আমরা আর বেশি সময় দিলাম না। আসলাম এবং আলম তারা অংশীদারে রয়েছে, তাদের লাভ ক্ষতি অনুপাত ছিল 3:2। আর আলাউল ব্যবসায় আসবে, সে পাবে 1/4 অফ শেয়ার ফিউচার প্রফিট, ভবিষ্যৎ লাভে 4/1 পাবে। এটির উপর ডিপেন্ড করে আমরা নিউ প্রফিট শেয়ারিং রেশিও বের করবো। এটি অনেকটা আমাদের প্রবলেম 1, আজকে আমরা যে অঙ্ক দুটি করেছি প্রথম অঙ্কের সাথে মিল আছে। সো তোমরা অবশ্যই বাড়ির কাজ তোমরা করবে। শিক্ষার্থীবৃন্দ, দেখতে দেখতে আজকের এই ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ জানানোর সময় আমাদের এসে গেছে। তোমরা সবাই এই কঠিন সময়ে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ থাকবে, তোমাদের জন্য সেই দোয়া করি এবং আমার জন্য তোমরা সেই দোয়া করবে, এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাসের কার্যক্রম সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।